This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি দুপুরের বিতর্ক। আজকে যখন করছি 24 ঘন্টা আগে একটা ছবি গোটা দেশ দেখেছে, কার্যত গোটা দেশের কাছে বাংলার মাথা হিট হয়ে গেছে। ইডি আধিকারিকরা যাচ্ছেন একজনের বাড়িতে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তার সঙ্গে রয়েছেন বিশাল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু বাড়িতে ঢুকতে পারছেন না, বাড়ি তালা। ইডি আধিকারিকরা শুনছেন যে বাড়ির ভেতরে কেউ আছে, সূত্র সে কথাই বলছে। তারপর একদল লোক ইডি আধিকারিকদের ঘিরে ধরে, মারধর করতে শুরু করে। আধা সেনা, যাদের দেখলে আমজনতা নির্বাচনের সময় বুকে বল পায়, তাদেরকেও মারধর করা হয়। আদালত একটা কড়া পর্যবেক্ষণ আমরা দেখলাম। রাজ্যপাল তিনি স্টেপ নেওয়ার কথা বললেন, ডিজিকে ডেকে পাঠালেন। কার্যত একই ছবি রিপিট হলো সন্ধ্যার পরেও। সন্দেশখালী সরবেরিয়ার পর বনগাঁতেও একই ছবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। শঙ্কর আড্ড গ্রেপ্তার হলেন, তাকে যখন নিয়ে আসা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, তখন ইডির গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুটতে শুরু করেন নেতার অনুগামীরা। কেন এই উদ্ধত আচরণ? যখন আদালতের একটা কড়া পর্যবেক্ষণ আমরা দেখলাম, যখন দেখলাম রাজ্যপাল বলছেন স্টেপ নেবেন, তারপরেও এরা কেন থামছে না? এত উদ্ধত আচরণ, নেপথ্যে কারা রয়েছে? সব থেকে বড় কথা, যাদের মাথা ফাটলো তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শাহজাহানের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তারা বলছেন যে ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন ইডি আধিকারিকরা। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। আজ আমাদের আলোচনার বিষয়, রাজ্যে রাজ্যে কি এবার তাহলে ওই সন্দেশখালী মডেলটাই হবে? যাবো, তবে তার আগে বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন আমরা পেয়েছি। কে কি বলেছেন পরপর শোনাই। আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে সিবিআই ইডি এলে আমার কাছে আপনারা রুখে দাঁড়াবেন, তো মনে আছে? এই প্ররোচনা ছিল, তারা এই পরিকল্পনা করেই ছিল, এবং সেই জন্যে এই ঘটনা ঘটার পর তৃণমূলের যে সমস্ত অফিসিয়াল কমেন্ট, এগুলো মারাত্মক। তারা তো প্রকৃতপক্ষে এই ঘটনাকে সম্মতি জানিয়েছেন, এবং চাপা উল্লাস তাদের মধ্যে আছে যে দেখলে তো কেমন দিলাম ইডিকে। সুতরাং গুন্ডা বাহিনী এই রাজ্যে সর্বত্র বিরাজ করছে, নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনের কোনো অস্তিত্বই নেই। এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয়, কিন্তু আমরা অতীতেও দেখেছি উত্তরপ্রদেশে কি হয়েছিল। সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে 7-8 জন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন। ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না, কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা, এটা চলতে পারে না। তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। আমার একদম ডান দিকে রয়েছেন স্টুডিওয়ে রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিনহা রায়। অনিন্দ্যদা স্বাগত। আমার বাঁ দিকে রয়েছেন বামেদের তরফ থেকে চয়ন ভট্টাচার্য। চয়নদা স্বাগত। একদম বাঁ দিকে রয়েছেন অভিনেতা অরিত্র দত্তমণিক। অরিত্র, আপনাকেও স্বাগত। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম। নজরুল সাহেব, আপনাকেও স্বাগত। যাবো একে একে। অনিন্দ্যদার কাছে আগে যাই। অনিন্দ্যদা, ওই এখন তো মডেল কথা হয় না, এটা কি তাহলে রাজ্য জুড়ে সন্দেশখালী মডেল দেখতে হবে? না, সেরকম ব্যাপার নয়। দেখুন, গতকালকে ঘটনাটা আমি আপনাকে বলি। ইডি সকালবেলা ভোরবেলা একদম একটি গ্রামে যান, সেখানে গিয়ে তদন্ত করতে যান, এবং গ্রামের মানুষরা তখনও ঘুম থেকে হয়তো ওঠেননি। কিছু লোক গিয়ে তারা বাড়িতে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেছে, এবং তারপরে ভাঙতে যায়, দরজা ভাঙছিলেন। তো সেই সময় গ্রামের বাসীরা, তারা ইনোসেন্ট লোক, তারা একটা কিছু ভেবে তারা একটা ঝামেলা করে ফেলেন, যেটা কাম্য নয়। আমি কোনোদিনই সেটাকে সাপোর্ট করছি না। কি ভেবে ঝামেলা করেছেন? যে দরজা ভাঙাভাঙি হচ্ছিল বা এই জাতীয় কিছু জিনিস। আচ্ছা, এটা ভেবে? হ্যাঁ, সেটা করছিলেন। কারণ আপনি কি এটাকে বলেন যে এরকম দরজা ভাঙাটা ঠিক? আমি জানি না। আচ্ছা, তো যেতেই পারেন, নিশ্চয়ই ওনারা করতে পারেন। আমরা নোট করলাম কথাটা। আমি বলি আপনাকে, উদাহরণস্বরূপ বলি, কিছু মাস আগে আমাদের এখানে এক্ষুনি আসবেন সজল ঘোষ। না, সজল দা আসলে সজলদার প্রসঙ্গ না, আমি বলছি, আমি এক্সাম্পল দেব। সজল ঘোষের বাড়িতে আমি আগামী দিনে ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আগামী কোনো একটা ভোটে আসবে, নিশ্চয়ই এটাই কি মডেল হবে? না, মডেলের কোনো প্রশ্ন নেই, মডেলের কোনো প্রশ্ন নেই। আপনি যেমন ভাবে বলছেন সেটা নয়। আজকে বাড়িতে গিয়ে ওনারা দাবি করেছেন ভেতরে শাহজাহান নাকি রয়েছে। আমি সজলদার এক্সাম্পল দিয়ে বলি। সজলদার বাড়িতে পুলিশ গিয়েছিলেন, সজলদার বাড়ির ভেতর ছিল, এবং তারপরে দরজা ভাঙা হয়েছিল। সেখানে কিন্তু আপনাদের মতো অনেক চ্যানেলই সেই সময় বিতর্ক করেছিলেন যে এভাবে করা উচিত নয়।
তাহলে আজকে আপনি এক কথা বলছেন, আগের দিন এক কথা বলেছেন। আপনাকে আমি আবারও আপনাকে তিনবার প্রশ্ন করছি, তার কোনো উত্তর পেলাম না। না উত্তর যে এটাই মডেল হবে কিনা, কারণ সকালে যে ছবি দেখলাম রাতেও সে একই ছবি দেখেছি। মডেল হতে পারে না, কিন্তু আপনি যার কথা বলছিলেন বোধহয় মিস করছিলেন, সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। সজল দা বেশ কয়েকবার 2-3বার অন্তত অনিন্দদা আপনার প্রসঙ্গ তুলেছেন, আপনি যখন এখানে ছিলেন না। আসবো আপনার কাছে, চয়নদা দাঁড়িয়ে আছে। চয়নদা, দেখুন, আমরা খুব পুষ্করভাবে বলছি, আমাদের পার্টির নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কিছুদিন আগে, মানে বহুদিন আগে সতর্ক করেছিলেন 2011-র পরেই, যে মুখ্যমন্ত্রী সমাজ বিরোধীদের ভাষায় কথা বলছেন, যেটা ঠিক নয়। এবং আজকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কুণাল ঘোষ যে উদাহরণটা দিলেন উত্তরপ্রদেশের, সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে কয়েকজন পুলিশ নিহত হয়েছিলেন। এখানে তো কোনো গ্যাংস্টারকে ধরতে যাওয়া হয়নি, ধরতে যাওয়া হয়েছে একজন জনপ্রতিনিধিকে যিনি অভিযুক্ত, সেখানে এই অভিজ্ঞতা হলো। এবং পরিষ্কার কথা, এখানে যদি খুব আপনারা মনে করে দেখবেন, ওই তাপস চৌধুরী পুলিশ অফিসার যখন খুন হন হরিমোহন ঘোষ কলেজে গার্ডেন নিচে, তখন সরাসরি নির্দেশ দেন তখনকার যিনি সিপি ছিলেন পচনান্দা, তাকে সরিয়ে দেওয়া হয় এবং বহাল তবিয়তে ওই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা জনপ্রতিনিধি ছিলেন অভিযুক্ত তারা রয়ে যান। এখনও কিন্তু 24 ঘন্টা পার, আমরা শাহজাহানের কি অবস্থা আমরা এখনও জানি না। 24 ঘন্টার মধ্যে তার আদালতে তাকে ধরে আনার কথা, এরকম তদন্তে বাধা দেওয়ার জন্যই কেবল ধরে আনার কথা, কিন্তু হয়নি। 2, সেটা হচ্ছে ইডি এখনও পর্যন্ত কি আইনি পদক্ষেপ নিয়েছে সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। আইনি পরামর্শ নিচ্ছে এই অবধি জানে, কিন্তু ইডি আইনিভাবে কোনো পদক্ষেপ নিয়ে এদেরকে তুলে আনতে পারে কিনা সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট। ইডির বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে, ইডির বিরুদ্ধে দ্রুত অভিযোগ, সেটাই কাম্য ছিল। আমরা গতকাল সন্ধ্যাবেলা আলোচনার সময়ও বলেছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে যে ইডি বিরুদ্ধে তৎপরতার সঙ্গে রাজ্য সরকার করবে, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব বা মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি, এই ঘটনার জন্য কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। এইটা ভুল সংকেত যাচ্ছে পশ্চিমবাংলা নিয়ে, গণতান্ত্রিক কাঠামোটা ভেঙে পড়েছে। অনিন্দ আজকে যাই বলুন তার দায়বদ্ধতার জায়গা থেকে এটা কিন্তু এড়ানো যাবে না। অরিত্র, দেখুন, প্রথম কথাটাই হচ্ছে এটা একটা স্ট্রাকচার্ড ক্রিমিনাল প্রসেস যেটা করা হয়েছে, তার কারণ পরিকল্পিত বলছেন, একেবারেই পরিকল্পিত। তার কারণ হচ্ছে যে সবসময় পলিটিক্যালি মবকে ক্রিয়েট করে সেটাকে মোবিলাইজ করা হয়। তার একমাত্র কারণ হচ্ছে যেই মুহূর্তে একটা মব মোবিলাইজ হয় তখন আসল কে অভিযুক্ত আপনি অভিযুক্তকে ট্রেস করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না যে হাজার হাজার লোক একটা দিকে ধাবিত হচ্ছে, আপনি জানবেন কে এর পেছনে আছে। আসলে পেছন থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে এবং এরা তাদের অনুগামী বলুন বা আপনারা নেতার অনুগামী বলছেন, কিন্তু তাদের কোনো দলের পতাকা নিয়ে তো তারা করেননি, ফলে সাধারণ মানুষ হতে পারে। দুটো জিনিস আমার যেটা মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে যে ইডির আইনি মানে নিজে অ্যাকশান নেওয়ার ইডির কোনো এখতিয়ার নেই, তার জন্য অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সি যেমন সিবিআই বা এদের সাহায্য নিতে হয় অ্যাজ পার রুল। কিন্তু ঘটনা হচ্ছে যেটা একজন ইডি যদি একজনকে অ্যারেস্ট করতে যায়, এখানে ইডির একটা ইনএফিসিয়েন্সি আছে। কাউকে অ্যারেস্ট করতে গেলে তার বাড়িতে অন্য কোনো মেয়ে বউ থাকতে পারতো, তাহলে পুলিশ ফোর্সের ওখানে একটা বড় অভাব আমরা দেখতে পাচ্ছি। মহিলা পুলিশ কেন ছিল না এটা জানতে হবে, কারণ যখন কোথাও অ্যারেস্ট ওয়ারেন্ট যায়, পুলিশ নাকি না মহিলা কেন্দ্রীয় বাহিনী, কোনটা? মহিলা কেন্দ্রীয় বাহিনী, আমার পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, আমি মানে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে যারা গেছেন অপারেশনটা মধ্যে ব্যাপার যারা করেছেন, সেখানে মহিলা ফোর্স ছিল না। মহিলা ফোর্স থাকা উচিত ছিল। আমি যখন একটা জায়গায় অপারেশন চালাতে যাচ্ছি, আমাকে সেখানে আমার ব্লু প্রিন্ট থাকতে হবে, তার বাড়িতে অন্য কোনো মেয়ে বউ আত্মীয় স্বজন মহিলা থাকতেই পারে। একটা সামান্য ভাড়াটিয়াকে বাড়ি থেকে তুলতে গেলে আজকাল মহিলা ব্যাটালিয়ান যদি যেতে পারে, তাহলে কেন একটা এত বড় প্রভাবশালী লোককে ধরতে গেলে মহিলা থাকবে না সেটা আমরা জানি না। এবং এই যে প্রভাবশালী কথাটা, প্রভাবশালী মানেটা কি? প্রভাবশালী মানে হচ্ছে যে ইনফ্লুয়েন্স করতে পারে তার কথার মধ্যে দিয়ে, তার ক্ষমতার মধ্যে দিয়ে। ফলে আমি একজন ইনফ্লুয়েন্সিয়ালকে যদি অ্যাড্রেস করতে যাই, তাহলে এটা ধরে নিতে হবে যে সে ইনফ্লুয়েন্স করবে। ফলে এখানে কিন্তু যারা অ্যারেস্ট করতে গেছেন তাদের একটা ইনএফিসিয়েন্সি আছে, এবং আরেকটা জায়গা থেকে সাধারণ মানুষ রিয়াক্ট করে ফেলছেন। তার কারণ দীর্ঘদিন ধরে ইডি অনেক ধরপাকড় করছে, এই হচ্ছে সেই হচ্ছে, নানা কিছু হচ্ছে, বাট রেজাল্ট ইজ নীল। আজ অবধি চিটফান্ড মামলার কোনো সমাধান হয়নি, আজ অবধি এতগুলো মন্ত্রীকে গ্রেফতার করেছে, কোনো সলিউশন হয়নি। অন্যদিকে চলে যাচ্ছে, আসবো আলোচনা সীমাবদ্ধ রাখাটাই শ্রেয়, কারণ সময়টা আমাদের কাছে খুব কম। নজরুল সাহেব অনেকক্ষণ ধরে আলোচনায় আছেন। নজরুল সাহেব, আপনিও শুনলেন আলোচনা। দেখুন, আবারও একবার বলি যে আধা সেনা গতকাল রক্তাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, সেই আধা সেনা যখন রাস্তায় নামে নির্বাচনের সময়, তখন আমজনতা বুকে বল পায়। মুড়ি মুড়কির মতন আমরা দেখেছি ছবি, অন্তত বিগত 10 বছরে যদি আমরা ছবি কাটি, প্রচুর ছবি রয়েছে। সেই আধা সেনা আক্রান্ত হচ্ছে। আগামী দিনে বাংলায় যদি আধা সেনা অন্য কোনো কাজে আসে, নির্বাচন বা অন্য কোনো কাজের ক্ষেত্রে, তাহলে যে আক্রান্ত হবে না কেউ গ্যারান্টি দিতে পারবে? আর এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সন্দেশখালী মডেলটাই মডেল হয়ে উঠবে? নজরুল সাহেব, দেখুন, শীতলকুচির কথা আপনাদের মনে আছে, আপনারা ইলেকশনের সময় কথা বলছেন।
তো এখানে অন্য উদ্দেশ্যের সঙ্গে যারা ঝামেলা করেছেন তাদের প্রধান উদ্দেশ্য ছিল যে এমনভাবে প্ররোচিত করা যাতে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা গুলি চালিয়ে দেয়, এবং গুলি চালিয়ে দেওয়ার পর মৃত্যু হলে তারা আন্দোলন করতে পারে। এটা একটা দিক গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকজনই বলছে বা যে জনরোষের কারণ বলছে যে সেখানে বাড়িতে মহিলা লোক আছে, সঙ্গে কেন মহিলা পুলিশ নিয়ে যায়নি। হ্যাঁ ঠিক, আইনগতভাবে ঠিক। এমন যদি হতো যে পুরুষ পুলিশের লোকেরাই বাড়ির মহিলাদের সার্চ করছেন বা অ্যারেস্ট করছেন, সে প্রশ্নটা উঠতে পারত, কিন্তু বাড়ির দরজা না খুলে সে প্রশ্নটা তোলাটা অলরেডি যারা গন্ডগোল করেছেন তারা বাতিল করে দিয়েছে। 3 নম্বর যেটা হচ্ছে যে ওয়ারেন্ট না দিয়ে, চিঠি না দিয়ে সেখানে ইডির লোকেরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে গিয়েছে। আমি অনুরোধ করব যারা এসব কথা বলছেন তারা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ধারা 16 এবং 17 একটু দেখে নেবেন, এবং তারা যদি চান আমাদের যে ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে যে অনুসারে সার্চ সিজার করা যায়, সেখানে যেমনি ওয়ারেন্ট নিয়ে করার কথা আছে তেমনি ওয়ারেন্ট ছাড়াও আধিকারিকদের সার্চ করার ক্ষমতা আছে। এবং সিআরপিসির কথাই বলুন, আর আমি যে 16তে যেখানে সার্ভের কথা বলা আছে এবং 17 যেখানে সার্চ অ্যান্ড সিজারের কথা বলা আছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, সেখানে কিন্তু বলা আছে যে এই অধিকারিকরা তাদের পরিচয় দিয়ে যদি কোনো বন্ধ ঘর খুলতে বলে তাহলে সেটা খুলে দিতে হবে। আচ্ছা, এবং তারা যে যে ইনফরমেশন চাইবে সেগুলো দিতে হবে। অতএব এই যে আপনারা যেটা খবর বলছেন যে কেয়ারটেকারের বা তার বাড়ির লোকদের অভিযোগ করাতে থানা যে এফআইআর করেছে, এফআইআর যে করেছে তার বিরুদ্ধে কিন্তু কোর্টে গেলে তার সাজা হয়ে যাবে। কারণ সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, পুলিশ আধিকারিকের তো পরে হবে যে অভিযোগ করেছে। আচ্ছা, আপনি দেখে নিতে পারেন আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে 211 বলে একটা ধারা আছে। আমি যদি কারোর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করি, ভুল অভিযোগ করি, তাহলে যিনি অভিযোগ করছে তার সাজা হবে এবং সেটা 2 বছর পর্যন্ত জেল হতে পারে। তো আমি যেখানে যেটা আইন ধরে বলছি, আপনি যদি 16 নম্বর ধারা দেখেন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের যে সার্ভের কথা বা 17 সার্চের কথা বলেন, তাহলে আমাকে ওয়ারেন্ট নিয়ে যেতে হবে এ কথা কোথাও বলা নেই ইডি অফিসারদের, এবং গেলে তাকে সাহায্য করতে হবে। সাহায্য না করলে সেটা অপরাধ হবে। তো তারা যদি তালা না খোলে তাহলে তারা ভেঙে ঢুকতে পারবে, সে কথাও বলা আছে, সিআরপিসিতে কথা বলা আছে। তাহলে যিনি অভিযোগটা করছেন যে ওয়ারেন্ট না নিয়ে গিয়েছে এবং তালা ভাঙতে গিয়েছে, তিনি যা বলছেন সেটার আইনগত কোনো মান্যতা নেই। এর ভিত্তিতে যদি পুলিশ সত্যিই নিয়ে কেস করে থাকে তাহলে সে পুলিশের লোকদেরও আইন জানা নেই। বেশ, আসবো নজরুল সাহেব, আপনি অনেকটাই ক্লিয়ার করে দিলেন। সজলদার কাছে একটু যাই। সজলদা, আপনি তখন এসে পৌঁছননি, অনিন্দদা আপনার পাশে ডান দিকে দাঁড়িয়ে আছেন। তিনি যে প্রশ্নটা তুলেছিলেন, সজল ঘোষের বাড়ির দরজা যদি ভাঙা হয় তাহলে যদি প্রশ্ন উঠতে পারে, তাহলে শেখ শাহজাহান তার বাড়ির তালা যদি ভাঙতে যায় কেউ, কেন প্রশ্ন উঠবে না? সজলদা, আমি প্রথম বলি যে এখন দেখুন, আমি অরিত্র একটা কথা বলছিল, প্রথম আমি বলি যে প্রথমত কাউকে গ্রেপ্তার করতে যায়নি, কাগজপত্র দেখতে গেছিল, জিজ্ঞাসাবাদ করতে গেছিল, আলোচনা করতে গেছিল। আরও 12টা জায়গায় কালকে রেড হয়েছে, তার মধ্যে একজন মাত্র গ্রেপ্তার হয়েছেন। সেখানে কোথাও এই ধরনের সমস্যা হয়নি। এবারে কথা হচ্ছে আমার বাড়ি। আচ্ছা, আমার বাড়ি ভাঙলো পুলিশ, অন্যায় বাদ দিলাম। আমার বাড়ি ভাঙার সময় কেউ পুলিশকে ধরে মেরেছে? কেউ আপনাদেরকে ধরে মেরেছে যখন আপনারা দেখাচ্ছিলেন? আমার বাড়ির সময় যখন ভাঙা হচ্ছে তখন পুলিশের গাড়ি কেউ ভেঙেছে?
আসলে তৃণমূল করতে গেলে প্রথম হচ্ছে কান কেটে আসতে হবে নিজেদের, এরা নিজেদের কান কেটে ফেলেছে। তাই আজকে আমার ঘটনার সঙ্গে তারা এই শাহজাহানের ঘটনাকে তুলনা করছে। আমি নিজেকে ভালো ছেলে, শাহজাহান বদমাস ছেলে, আমি এরম বসতে যাচ্ছি না। আপনি আমাকে বলুন, আপনারা যদি দেখুন এগুলো এখন পুঙ্খানুপুঙ্খ আলোচনার বিষয় নয়। আমাকে ধরতে এসেছিল কে? আমাকে ধরতে এসেছিল রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের থানার থেকে আমার বাড়ির দূরত্ব 50 মিটার। তারা আমাকে এইভাবে না ধরলেও এমনিও ধরতে পারতো, কোনো অসুবিধা ছিল। আমি তো চাইলে বাড়ি থেকেও পালাতে পারতাম। আপনারা যদি আবার ভিডিওটা দেখান দেখবেন আমি পালাইনি। প্রশ্ন হচ্ছে সেখানে পুলিশ দরজা ভেঙে আমাকে টানতে টানতে শিয়াল কুকুরের মতো নিয়ে গিয়েছিল। কেউ পাড়ার লোক, অনেক মানুষ দাঁড়িয়েছিলেন, কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করেনি। এবারে বলছে পুলিশকে কেন জানিয়ে আসেনি? দেখুন, পুলিশকে না জানিয়ে আসতেই 800,000 লোক। এবার যদি পুলিশকে জানিয়ে আসতো, ওরে বাবা, তাহলে ভাইপো হয়তো ওখানে পৌঁছে যেত। এই যে পরিস্থিতি দেখুন, একদম সহজ সরল রোড ম্যাপটা আপনারা ভাবুন, এটা তৈরি করা জিনিস যে ওখানে আমরা এমন ঘটনা ঘটাবো যে ওখানে শীতলকুচির জন্ম নেবে আর একটা, যেটা নজরুল সাহেব বললেন। একদম আরেকটা শেষ করে দিই। এবার চয়নদা বলছিলেন না, ভুল করে একবার জাহাঙ্গীর বলে ফেলেছিলেন। আপনি শুনে নিন চয়নদা, এই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এতে যতজন সম্রাটের নাম আছে এই সমস্ত সম্রাটরাই আজকে তৃণমূলের এক একটা এলাকার সভাধিপতি সম্রাট হয়ে বসে আছে। অতএব আপনি কোনো নাম ভুল বলেন, নিজের সঙ্গে সঙ্গে আপনাকে নামটা ঘুরিয়ে পাল্টাতে হলো, কোনো প্রয়োজন নেই। সবকটাই তৃণমূল, তৃণমূল মানেই চোর ডাকাত, এটা আজকে প্রমাণিত। বেশ, আমরা একটু অনিন্দদার কাছে যাই। অনিন্দদা, আপনি কথা প্রসঙ্গে বললেন যে সেখানকার সাধারণ মানুষ, আপনি একটা উদাহরণ দিলেন দরজা ভাঙার। নির্দিষ্ট প্রশ্ন, 20 সেকেন্ডের মধ্যে প্লিজ উত্তর দেবেন। আপনি আমাকে একটা উদাহরণ দিন, রাজ্যের হতে পারে, দেশের হতে পারে, পৃথিবীর হতে পারে, যেখানে আম জনতা কোন রকম সংগঠন ছাড়া কোনো আন্দোলন করেছে। কি বলছেন আপনি? একটা প্লিজ, কোনো সংগঠন ছাড়া আপনি কি মনে করেছেন? যেমন আমি কিছুদিন আমি বলছি তো আপনাকে, আমি বলছি ইনাদের কেউ কেউ চাইছেন রোহিঙ্গা দিয়ে দাগিয়ে দিতে। উনারা কি রোহিঙ্গা? আমি জানি না। প্রসঙ্গে যাব না না না, অনিন্দদা নির্দিষ্ট সাধারণ একটা গ্রামের মানুষকে একটা উদাহরণ দিন যেখানে কোনো সংগঠনের ব্যানার ছাড়া রাজ্যের ইতিহাস, দেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন হয়েছে। আপনি একটা আমাকে উদাহরণ দিন। না, আমি তো বলছি আপনাকে, মানুষ ওখানে দেখেছেন যে কি বলছেন, আমি উদাহরণ চাইছি। আপনি কি বলতে চাইছেন? আমি একটা উদাহরণ চাইছি। আমি তো জানি না, আমি তো জানি না এটা কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা। আমি তো কোনো সংগঠন জানি না। আজকে গ্রামের মহিলারা তারা এসে প্রতিবাদ করছে, তাকে একটা দাগিয়ে দেওয়া। শাহজাহানের 2 ভাই, ওখানকার জেলা সভাপতি, প্রধান, সকলের ছবি। শুভেন্দু অধিকারী কয়েক ঘন্টার মধ্যে তাৎপর্যপূর্ণভাবে গতকালের এই ঘটনার পর আবারও রাজ্যে 356 জারি, এইরকম একটা দাবি কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। কে কি বলেছেন পরপর শোনাই আগে। যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন হবে সেই মুহূর্তে মমতা ব্যানার্জি ভিকটিম সেজে যাবেন, অত্যাচারিত, নিপীড়িত ইত্যাদি সেজে যাবেন। অত্যাচার এবং নিপীড়ন যে উনিই করছেন বা ওর লোকেরাই করছে সেটা চাপা পড়ে যাবে। সেই জন্য এগুলো ভেবেচিন্তে রাষ্ট্রপতি শাসন করতে হবে। সাধারণ মানুষের চোখে দেখিয়ে দিতে হবে যে এই রাজ্যে কী অবস্থা চলছে। যতটুকু জানি সাধারণ মানুষ জেনেছেন মোটামুটি, অতএব তার উপরে বিবেচনা করে যা করবার করতে হবে। যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, তার আইন ব্যবস্থাকে, তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। ইডি হামলা হচ্ছে, আগামী দিনে বিচারপতিদের উপর না হামলা হয়, এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। রাজ্যের আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো,
সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অবাধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। বিজেপি সেটাকে মেলাইন করার জন্য কোনো গণ্ডগোল তৈরি করতে চাইছে, প্রভোকেশন দিচ্ছে, যাতে এই শান্তিপূর্ণ পরিবেশটায় ওরা অপব্যাখ্যা করতে পারে। সজলদার কাছে যাই। সজলদা, কয়েক মাস আগে আমরা দেখেছিলাম যখন এই 355-56 দাবিটা আপনাদের দলের তরফ থেকে তোলা হয়েছিল, আপনাদের দলের প্রাক্তন সভাপতি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্যে এসে বলেছিলেন, যেটা সূত্র মারফত আমরা দেখিয়েছিলাম, সবকটা সংবাদ মাধ্যমে দেখিয়েছিল, যে তিনি বলেছিলেন ওসব 355-56 দিকে যাওয়া যাবে না, একটা নির্বাচিত সরকার রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। গতকাল তাহলে একই দাবি কেন উঠছে? না, আমি সেরকম কথা শুনেছিলাম। আপনি যে কথাটা বলছেন সে কথাটা বছরখানেক আগেকার কথা, কিন্তু যত দিন যাচ্ছে তত পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। রাজ্যে সরকার বলে কিছু নেই, শুধু ওই দিনের ঘটনাটা না। আপনি ভাবুন যে পুরো ল অ্যান্ড অর্ডার বলে কোনো বস্তু নেই। আপনি ভাবুন যে ওখানে 2 ঘন্টা ধরে ওখানে কালকে সিআরপিএফ এর লোকেরা এবং ইডির লোকেরা ছিলেন, একটা পুলিশ দেখা যায়নি, একটা পুলিশ, যে একজন পুলিশ এসে, আরে টিভিতে দেখা যাচ্ছে, লাইভ চলছে, আরে কেন ইনফর্ম করবে? লাইভ দেখা যাচ্ছে। লোকাল থানায় তো প্রথম কথা, লোকাল থানার ইন্টারফারেন্স তো ক্লেমই করা হয়নি। লোকাল থানাকে তো ইনফর্ম না করালে যাবো কোথা থেকে? আমি বলি, ধরো অরিত্র, এখানে আজকে একটা কোনো কমোশন হচ্ছে, এলাকায় গন্ডগোল হচ্ছে, লোকাল থানা যাবে না? নাম্বার 1 না, সবটা তোমাকে ইনফরমেশন। এক মিনিট শোনো, গন্ডগোল তো হয়নি, গন্ডগোল হবার আগে 800, ওখানে ওরা 2 ঘন্টা ছিল, 800,000 লোক জমায়েত হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে প্রিভেনশন, মানে এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারতো, অবশ্যই পুলিশ যেত, এবং ইডি মেলও করেছিল। আমি আপনাকে বলছি 8টা 4 মিনিটে ওখানকার এসপি স্বীকার করেছেন যে আমরা একটা মেল রিড করেছি 8টা 4 মিনিটে। সেই মেলটাও তারা দেখে কোনো রকম ব্যবস্থা নেয়নি। তারা বলছে যে তারা নাকি আর সিআরপিএফ এর লোকেদেরকে সেফ প্যাসেজ করে দিয়েছে। আপনারা সারাক্ষণ লাইভ দেখেন। আমরা যদি সন্দেশখালী নিয়ে আলোচনাটা করি তাহলে আলোচনাটা অর্ধেক করা হবে। সন্দেশখালীর পর একই ঘটনা পুনরাবৃত্তি বনগাঁতে হয়েছে। আর এখানে সরাসরি প্রশ্ন নজরুল সাহেব আপনার কাছে, যে সকালে তো একটা ঘটনা ঘটলো, পরিস্থিতি কি বিকেলে পুলিশ আঁচ করতে পারেনি? দেখুন, সদিচ্ছা বলে একটা কথা আছে। পরিস্থিতি আঁচ করতে পারলেও পুলিশ কি ব্যবস্থা নিতে চেয়েছে যাতে ওখানে ইডির লোকেরা যে কাজ করছেন তাদের সঙ্গে যে কেন্দ্র বাহিনীর লোকেরা আছে তাদের কোনো অসুবিধা না হয়, সেরকম কিছু পুলিশ কি করতে চেয়েছে? এই প্রশ্নটা করুন। আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে পুলিশের, আপনারা বর্তমানে কাকে ডিজি করা হলো আপনারা জানেন, এমন একজন লোককে যে প্রভাবশালীদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেটা লোপাট করেছেন বলে অভিযোগ, এখনো তদন্ত সাপেক্ষ। তো তাদের অধীনে যে পুলিশরা কাজ করবে তারা তো শাসক দলের নেতাদের বাঁচাতে চাইবে। অতএব শঙ্কর আড্ডকে ধরে নিয়ে আসা হচ্ছে, তো এটা তো শাসক দলের লোকের নেতারা চাইছেন না, তাহলে পুলিশ কি করে কাজ করবে সেখানে? সেটা আপনাকে বুঝতে। আমি কিন্তু বলছি না যে আইন অনুসারে কাজ করার কথা নয়, আইন অনুসারে তাদের কাজ করার কথা, কিন্তু তারা যেহেতু দলদাস হয়ে গিয়েছেন সেই জন্য তারা কাজ করতে পারছেন না। বেশ, আসবো, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব। চয়নদা এবং অরিত্র দুজনের কাছে একটাই প্রশ্ন। চয়নদা, নিশ্চয়ই আপনার মনে আছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন শ্রমিক নেতা, যে একটা সময় আপনাদের ছাত্র সংগঠনের অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলেন, তিনি সেই সময় সুদীপ্ত গুপ্ত মারা যাওয়ার পর তৎকালীন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দিল্লিতে আন্দোলন করেছিলেন। অভিযোগ উঠেছিল বাধা দেওয়া হয়েছে সরকারি কাজে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সন্ধ্যেবেলা দেখেছিলাম আপনাদের অনেকগুলো পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল। গত সপ্তাহের ঘটনা, যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি পৌঁছে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা তাদের চাকরির দাবিতে, তখন তাদেরকে আটকানো হলো এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলো তারা সরকারি কর্মচারীদের কাজে বাধা দিয়েছে। গতকাল অনিন্দদার কথায় আমজনতা, সজলদার কথায় তৃণমূল কংগ্রেস, অনেকে বলছেন দাদার অনুগামীরা, যেই হোক না কেন বাধা তো সরকারি কর্মচারীদের দিয়েছে। এক্ষেত্রে পুলিশ কোন অভিযোগটা দায়ের করে? দেখুন, পুলিশ অভিযোগ দায়ের করেছে সম্ভবত ইডি না জানিয়ে ঢুকেছে এবং ইডি ওয়ারেন্ট ছাড়া গেছে এবং দরজা ভাঙা টাঙা নিয়ে সম্ভবত কিছু একটা করেছে। কিন্তু মুশকিল হচ্ছে সেটা হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে জানতে চাইছি যে এই তদন্তে সহযোগিতা করা কিন্তু এই ভিভিআইপিদের দায়িত্ব।
প্রাথমিক দায়িত্ব। আমি অভিযুক্ত হতেই পারি, অভিযোগ আমার নামে করতে পারি, রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, কিন্তু তদন্তে সহযোগিতা করার মানসিকতা না থাকলে কিন্তু প্রশ্ন যাচ্ছে। যেমন আমাদের মনে প্রশ্ন যাচ্ছে, আমাদের কাছে যে খবর রয়েছে সেটা হচ্ছে যে দ্রুত, অত্যন্ত দ্রুত 8:15 নাগাদ বাইক নিয়ে জাহাঙ্গীর বলছি শাহজাহান পালিয়ে যায়। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আরও একটা কথা, 8:04 ইমেল পড়েছেন ওখানকার এসপি, সেই বাইকটা কিন্তু আর দেখানো হচ্ছেই না, অথচ ওটা কিন্তু প্রেস কনফারেন্স অরিত্র 10 সেকেন্ড দ্রুত। দেখুন, আমি আবারও বলছি যে মবকে ডিরেক্টলি কাউকে অভিযোগ করা যায় না। ওটার তৃণমূলের লোক, ওর মধ্যে হ্যাঁ তৃণমূলের লোকজনের মুখ দেখা যেতে পারে, সিপিএম এর লোকজনের মুখ দেখা যেতে পারে, সেটা ফ্যাক্টর না। কিন্তু যখন সরকারি কাজে হস্তক্ষেপ করা হয়েছে আমরা স্বীকার করছি, কিন্তু তার মানে এটা নয় যে ইডি যে অপারেশনটা চালিয়েছে সেটা এফিশিয়েন্ট ছিল। গতকাল তদন্ত করতে নেমে আক্রান্ত হতে হয়েছে ইডি আধিকারিকদের, আক্রান্ত হতে হয়েছে আধা সেনাকে। আচ্ছা, বিভিন্ন সময় তো আমরা দেখেছি অনেক বড় বড় নাম, অনেক প্রভাবশালী, তারাও গেছেন, তদন্ত ফেস করেছেন, তারা বাইরে বেরিয়ে এসে বলেছেন যে আমরা তদন্ত ফেস করতে রাজি আছি কারণ আমরা নির্দোষ। কিন্তু শেখ শাহজাহান তিনি তো কাউকে বাড়িতেই ঢুকতে দিলেন না। তাহলে কি কোথাও গিয়ে শাহজাহান অনুমান করেছিলেন যে ইডি যদি তাকে বাগে পায় অনেক কিছু হতে পারে, তাই আগে ভাগে ইডিকে আটকে দাও? আর যারা আটকে দিয়েছেন তারা কারা, তাদের পরিচয় নিয়েও কিন্তু ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। অনেকগুলো মহল থেকে ইতিমধ্যে এনআইএ তদন্ত দাবি করা হয়েছে গতকাল ঘটনা ঠিক পরপরই। কে কি বলেছেন পরপর শোনাই আগে। এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে, এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল। গ্রামবাসী বা সমর্থক না, এর মধ্যে রোহিঙ্গা আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। আজকে যে ঘটনা ঘটলো এটা গ্লিমস ইংরেজিতে যাকে বলে, বাংলায় বলে রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এই সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। সজলদাকে দিয়েই শুরু করি। সজলদা, কেন আপনারা বারবার বলছেন রোহিঙ্গা? 1 নম্বর। 2 নম্বর, কুণাল ঘোষ তিনি বললেন যদি ঢুকে থাকে, বললেন না কিন্তু ঢোকেননি, বললেন যদি ঢুকে থাকে সেক্ষেত্রেও তো এই বর্ডারের নিরাপত্তা যাদের দায়িত্ব তাদের একটা দায়িত্ব বর্তায়। হ্যাঁ ঠিক, যদি ঢুকে থাকে তার দায়িত্ব আমাদের আছে, কিন্তু বর্ডার যারা কাঁটা তার দিতে দেয় না, বর্ডার যারা সিল করতে দেয় না, তারা তাদের দায়িত্ব এড়াতে পারে না। কিন্তু এই যে ক্রমাগত প্ররোচনা দিচ্ছেন ইনি শশী পাঁজা, হ্যাঁ, এই মানুষগুলোকেও গ্রেপ্তার করা উচিত। কুণাল ঘোষের মতন একজন জেলখাটা আসামিকেও গ্রেপ্তার করা উচিত, কারণ তিনি গতকাল থেকে, ঘটনার পর থেকে তিনি এবং শশী পাঁজা এবং তৃণমূলের অনেক নেতা তারা ক্রমাগত প্ররোচনা দিয়ে আসছেন। এক রোহিঙ্গা শব্দটা বলছি, রোহিঙ্গা শব্দটা আমি একা বলছি, আপনি দেখুন কত বছর খানেক আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী এই লোকটার হাতে, এই শাহজাহানের হাতে মার খেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন রোহিঙ্গাদের কথা। আর একটা চয়নদাকে আমার ছোট্ট প্রশ্ন আছে, চয়নদা আপনার নেতারা তো 356-58 চাইছে, আইএনডিআই এর পরবর্তী বৈঠকে কি আপনারা সেই দাবিকে জোরদার করবেন, না দিদিমণিকে পাশে বসিয়ে চপ কাটলেট খাবেন? এটাও তো বাংলার মানুষ জানতে চায়, এটাও বাংলার মানুষের কাছে তুলে ধরতে হবে। বাংলার মানুষের কথা আমরা আগামীকালই আপনারা শুনতে পাবেন। ব্রিগেডে সজল যেতে পারবেন না, আশা রাখবো সজল টেলিভিশনের পর্দায়, হ্যাঁ নিশ্চয়ই শুনবো, সোশ্যাল মিডিয়াতে শুনবেন। মিথ্যে বলার স্বভাব পরিবর্তন হয়েছে কিনা শুনতে হবে না, অবশ্যই সেখানে দিয়ে দেবো। এখানে দুঃশাসনের অবসান চেয়ে বাংলার মানুষ আগামীকাল ব্রিগেড যাচ্ছে। 1, 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই ধরনের ধর্মীয় তাস আমরা খেলতে রাজি নই। কোথায় ধর্মীয় তাস? রোহিঙ্গা কোনো ধর্মীয় তাস নয়,
কালকে আমরা দেখতে পেয়েছি টেলিভিশন ক্যামেরার সামনে পরিষ্কার। আজকে যেমন শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করার সময় তার স্ত্রী ওখানকার কাউন্সিলর, বনগাঁ পুরসভা কাউন্সিলর জ্যোৎস্না আঢ্য, তিনি খুব ক্ষুব্ধভাবে বলেছিলেন জ্যোতিপ্রমূল্যকে চিঠির কথা। তেমনি ওই দিন গতকাল আমরা দেখেছি টেলিভিশন ক্যামেরার সামনে এক ভদ্রমহিলা বলছেন আমরা ওই দাদার অনুগামী, মানে শাহজাহানের অনুগামী। 2, 3 যেটা সেটা হচ্ছে যে জনৈক শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এই শাহজাহানই এই পরিবর্তনের পরে 2019 বা 20 ভিডিওকে পিটিয়েছিল, বেড়ে পিটিয়েছিল। আপনার দলে থাকতো কি? আপনার দলে থাকতো মোহাম্মদ শাহজাহান ছিল। এই রোহিঙ্গা বিষয়টা যেটা বলেছে, আমার মনে হয় সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কয়েকদিন আগে ঠিক কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাই একবার। মস্তান হলো শাহজাহান, দল যদি রশি ছেড়ে দেয় সিদ্দিকুল্লাহর মুখ কিন্তু বন্ধ থাকবে না। সিদ্দিকুল্লাহ নৈরাজ্য পছন্দ করে না, সুসংহত সৈনিক। আমি অনুভব করলাম এই লোকাল মস্তানদের কাছে পুলিশ অসহায়। এইরকম কুলাঙ্গার দলের জন্য এদের শাস্তি না দিলে টিএমসির আখের ক্ষতি হবে। অরিত্রর কাছে যাই। অরিত্র, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যদি শাস্তি না দেওয়া হয়, কার বিষয়ে? শাহজাহানের বিষয়ে, আখেরে টিএমসির ক্ষতি হবে। দেখুন, প্রথমত খুব স্ট্র্যাটেজিক্যালি এখানে একটা ধর্মীয় রাজনীতি খেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে ধর্মের কোনো ক্রিমিনালের কোনো ধর্ম হয় না। তিনি যদি ফেরার হয়ে থাকেন, তিনি যদি কনভিক্টেড হয়ে থাকেন, তাহলে তিনি হিন্দু হন, মুসলমান হন, তিনি একজন অভিযুক্ত আসামি, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, সেটা করা হবে। এর সাথে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই, এটা রাজনৈতিক একটা খেলা শুরু হয়েছে। না, এখানে হিন্দু মুসলমান কথা হলো হিন্দু সে তো কনভিক্টেড, কনভিক্টেডের সাথে রোহিঙ্গার কি সম্পর্ক? আমি এটা বলতে চাইছি, রোহিঙ্গা কোনো ধর্ম নয়। হ্যাঁ অরিত্র, আপনি বলুন অরিত্র বলুন। ফলত আমার যেটা এখানে দাবি সেটা হচ্ছে ইমিডিয়েটলি লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ইনি কাল থেকে কোথায় গেলেন? যদি রাজ্যের বাইরে বেরিয়ে থাকেন বা দেশের বাইরে পালিয়ে যাওয়ার একটা প্রবল টেন্ডেন্সি রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন দুর্নীতিগ্রস্তরাই দেশের বাইরে চলে যাচ্ছেন। ফলে ইমিডিয়েটলি এনাকে কোনো ধর্ম, কাস্ট এসবের ভিত্তিতে জাজ না করে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। যারা বাধা দিয়েছেন তাদের আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইডি ইনভেস্টিগেশন করতে গেছে, সরকারি প্রপার্টি ড্যামেজ করা হয়েছে, তাদেরকে এখন ফুটেজ পাওয়া যাচ্ছে বিভিন্ন, আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে ব্যবস্থা নিন। এবং অবশ্যই ইডি যখন অপারেশন করছেন, এটা শুধুমাত্র ইডি একা অপারেট করতে পারে না, একটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকে পড়লে পারে না। এখানে রাজ্য পুলিশকে কিভাবে ইনভলভ করা যায়, পুলিশ বললে তো আরো আগে পালিয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে গ্রামের মহিলাদের, মানে মা বোনেদের আগে ঠেলে দেওয়া। আচ্ছা, আপনার সময় আপনি বলবেন তো, গ্রামের মা বোনেদের এটা হচ্ছে বিজেপি, এটা হচ্ছে বিজেপি। আর যদি না বলতে নেই, বলুন, আর যদি রোহিঙ্গা ঢুকেই থাকে তার জন্য অমিত শাহ পদত্যাগ করা উচিত। তৃতীয় কথা হচ্ছে যে আপনার 356 এ তো মণিপুরে হওয়া আগে উচিত, উত্তরপ্রদেশে হওয়া উচিত। সে ব্যাপারে যখন তারা কোনো কথা বলতে পারেন না, আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তখন দেখছে যে কিছুটা করতে না পেরে তা করুক না। আমি তো বলছি, গায়ের জোরে বলছি, উত্তরপ্রদেশে একটা অভিযোগ হলো, তারপর যখন দাবি উঠেছে এনআইএ আসতে পারে। আমার মনে হয় এটা একটু পরিষ্কার করে জানা দরকার। নজরুল সাহেবের কাছে একটু চলে যাই। নজরুল সাহেব, এনআইএ কোন কোন ক্ষেত্রে আসতে পারে তদন্ত করতে? দেখুন, এনআইএ একটা খুব পরিষ্কারভাবে বলা আছে, স্বাভাবিকভাবে দেশের পক্ষে বিপজ্জনক কোনো কাজ যদি হয় এবং সেখানে যদি বিস্ফোরক থাকে, সেরকম ক্ষেত্রে আসতে পারে। তো এখানে এনআইএ না আসতে পারলেও হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সিবিআইকে দিয়ে তদন্ত করার নির্দেশ দিতে পারে, বা অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দিয়েও তদন্ত করার নির্দেশ। তদন্ত করবে স্যার, এনআইএ ডাক্তার। আসলে বিজেপির লোকেরা জানে না এনআইএ কি খায়। বলুন নজরুল সাহেব, প্লিজ। নজরুল সাহেব বাইরে থেকে আছেন, সহযোগিতা করতে হবে। বলুন, আপনি বলুন নজরুল সাহেব।
দেখুন এখানে যে কতগুলো ব্যাপার আসছে না, যে মবের বিরুদ্ধে কিছু করা যায় না, একদম ভুল কথা। বেআইনি সমাবেশে যদি ৫,০০০ জন লোক থাকে, তো তার মধ্যে একজন লোক যদি মার্ডার করে, তাহলে ৫,০০০ লোক কিন্তু দায়ী হবে ওই মার্ডারের জন্যে। এবং দেখুন, যে কোনো অপরাধে সে গ্রামবাসী হোক বা শহরবাসী হোক, অপরাধ যখন করে তখন সে অপরাধী, সাজা হলে তখন সে জেলবাসী হয়। এখানে যে ঘটনাগুলো ঘটেছে, দেখুন যারা পাবলিক সার্ভেন্ট কাজ করতে গিয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের ৩৫৩ নম্বর ধারা অনুসারে এটা পুলিশ গ্রাহ্য জামিন অযোগ্য অপরাধ। এরপরে যে পাবলিক সার্ভেন্টদের আঘাত করা হয়েছে, জখম করা হয়েছে, সেটা ইন্ডিয়ান পেনাল কোডের ৩৩২ এবং ৩৩৩। এই যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা মানে ডেডলি উইপন্স, এটা যদি প্রমাণ হয় তাহলে সাজাটা কিন্তু ১০ বছর পর্যন্ত হবে এবং এই অপরাধও পুলিশ গ্রাহ্য এবং জামিন অযোগ্য। আচ্ছা, অতএব যারা এই ঝামেলাটা করেছে, সে গ্রামবাসী হোক, শহরবাসী হোক বা তাদের অনুগত হোক, তাদের বিরুদ্ধে এই ধারাগুলো লাগবে। এখন হচ্ছে শনাক্তিকরণ। সাংবাদিকরা থাকার ফলে, চিত্র সাংবাদিকরা থাকার ফলে তো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি অন্যদের কথা বলছি না। কালকে যখন আমি টিভি চ্যানেলগুলোতে ছবি দেখছি, দেখুন ৩-৪ দিন আগে একটা মিটিং হয়েছিল যেখানে শাহজাহান ইডি-সিবিআই আসলে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটা বলছিলেন। যখন বলছিলেন তার পাশে দাঁড়িয়েছিল ওই প্রধান জিয়াউদ্দিন, এবং কালকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যেও কিন্তু অন্যতম ছিলেন এই জিয়াউদ্দিন। অতএব শনাক্ত করতে তো কোনো অসুবিধা নেই। সবথেকে বড় কথা নজরুল সাহেব, আমরা বক্তব্য শুনিয়েছি, অনেকে আমাদের ক্যামেরার সামনে এসে বাইট দিচ্ছেন, বলছেন যে হ্যাঁ হ্যাঁ এই শাহজাহান সাহেব মানুষের জন্য অনেক করতেন, তাই তারা সম্মিলিতভাবে প্রতিবাদে সামিল হয়েছেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা বলছেন অকপটে। আসবো, চয়নদা হাত তুলে আছেন অনেকক্ষণ ধরে। খুব পরিষ্কার কথা। আগে হ্যাঁ নজরুল সাহেব আসবো, একটু চয়নদার থেকে শুনে নিই। দেখা যাচ্ছিল এটা মিস্টার নজরুল ইসলাম, মাননীয় পুলিশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, ওই প্রসঙ্গটা আসছিলেন। আমি একদম খুব পরিষ্কার পিন পয়েন্টে জানতে চাইছি, জনগণের টাকা খরচা করে আগে তদন্ত আটকাবার জন্য চেষ্টা হতো, যে কোনো তদন্তকারী সংস্থার পদক্ষেপ আটকাবার জন্য চেষ্টা হতো। এখন প্রত্যক্ষভাবে নিজেদের সমর্থকদেরকে জড়ো করে এই প্ররোচনাগুলো দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই একটা বক্তব্যে অনুষ্ঠানে বলছিলেন, দলীয় অনুষ্ঠানে বলছিলেন, আমার বাড়িতে সিবিআই রেড হলে আপনারা, এজেন্সি রেড করলে আপনারা আটকাবেন তো, রুখে দাঁড়াবেন তো? তখন সবাই বলেছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলেছে এরকম কেউ যদি আসে আপনারা ভালো করে তাকে খাইয়ে দাইয়ে লুচি বেলে বেলনা দিয়ে লুচি খাওয়াইয়ে যাবেন। ছোট নষ্ট না বলছি, দেখুন এই যে মমতাদি বললেন লুচি আর বেলে টেলে কি খাওয়াতে হবে, আবার বললাম লুচি বেলে খাওয়াতে বলেছে, কিন্তু পার্থদা সেটা মানিনি। পার্থদা লুচি রেসিপি জানতো না, দিদিকে 4 বার ফোন করেছিল, দিদি ধরেনি, তা না হলে লুচি বেলে খাওয়াতো। আবার আলোচনা একদম শেষ পর্যায়ে কি বলেছে প্লিজ একটু আস্তে, রাজনীতির বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি প্লিজ। অরিত্র, অরিত্র 1 মিনিট, সজলদা, অরিত্র ছোট করে সামনে করে। আরে সামারি এটাই যে আমরা চাইছি যে তদন্ত হোক, যদি দুর্নীতি হয়ে থাকে দুর্নীতিকে আটকানোর যারা চেষ্টা করছেন তারা অন্যায় করছেন, এবং কোনো সরকারি কাজে, কোনো প্রশাসনিক কাজে বাধা দেওয়া যায় না। যারা করেছেন তাদের এগেইনস্টে আইনি ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তদন্তের অগ্রগতি আমরা ডিমান্ড করছি, শুধু এটাকে ধরে নিয়ে হবে না, তদন্তের অগ্রগতি চাইছি। কোন দিকে যায় আগামীতে গোটা পরিস্থিতি, মানে সত্যি সত্যি সন্দেশখালী আগামীতে বাংলায় মডেল হয়ে ওঠে কিনা, নাকি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, যারা ব্যবস্থা নিতে পারেন তাদের তরফ থেকে, নজর আমাদেরও থাকবে। অন্যান্য খবরের জন্য চোখ রাখতেই হচ্ছে TV9 বাংলায়।